আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আমাদের ধারাবাহিক কিছু ফ্রি লাইভ ক্লাসেস হবে এই মধুদার আপডেট পেজের মধ্যে। সো আজকে প্রথম ক্লাস এবং আজকে আমাদের বাংলা ব্যাকরণের কারক নিয়ে আমি কিছু আলোচনা করব। হোপফুলি আজকের পর থেকে আপনাদের কারক সম্পর্কিত যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, সো আমরা খুব ইন্টারেস্টিংলি ক্লাসটা করার চেষ্টা করব, গতানুগতিক না করে একটু ব্যতিক্রমভাবে করার চেষ্টা করব। ফার্স্টে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে কাইন্ডলি জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। এইটুকু আপনাদের একটু কষ্ট করে করতে হবে, দেন আমরা আজকের ক্লাসটা কন্টিনিউ করব। এবং আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে পারলে লাইভটাকে একটু শেয়ার করে দেন যাতে করে সবার কাছে লাইভটাকে পৌঁছে যায়। একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানান, আর কে কোথা থেকে দেখছেন একটু সেটাও জানাবেন। কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটু জানান। ওকে, অলরেডি 106 জন ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন আমাদের সাথে। আমি যে কোনো কারণেই হোক আমার ফোনের মধ্যে কমেন্ট দেখতে পাচ্ছি না, একটু অন্য ফোন নিয়ে এসলাম, দেখি এখানে একটু কমেন্টগুলো চেক করা যায় কিনা। কে কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি আমাকে জানাবেন এবং আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা এটা একটু কাইন্ডলি জানাবেন। আমি ততক্ষণে আরেকবার একটু চেক করে নিই। ওকে, এখন কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। দেহরাই থেকে দেখছেন সম্ভবত। স্ক্রিনটা কালো না হয়ে সাদা করেন। আচ্ছা, স্ক্রিনটা কালো থাকলেই লেখাগুলো ভালো বোঝা যায়, আপনারা হোপফুলি ভালো বুঝতে পারবেন যখন আমি লিখবো তখন। ক্লিয়ার ক্লিয়ার, ওকে। তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। ওকে, ওকে। নেটের মনে হয় না কোনো ধরনের কোনো ইস্যু আছে, কোনোখানে কোনো ধরনের ইস্যু থাকার কথা নয়। এখন আমরা আজকের ক্লাসটা শুরু করি। ফ্যাক্ট হচ্ছে আজকে আমরা কারক নিয়ে আলোচনা করব। তো কারক নিয়ে আলোচনা করতে গেলেই ফার্স্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এভরি কম্পিটিটিভ এক্সাম, মানে নট অনলি বিসিএস বাট অলসো আপনি প্রাইমারি দেন, নিবন্ধন দেন বা 11 থেকে 20 গ্রেডের যে কোনো জবের ক্ষেত্রে কারকটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। প্রত্যেক বছর আপনি যদি প্রাইমারি থেকে শুরু করে বিসিএস এর যে কোনো কোশ্চেন অ্যানালাইসিস আপনি করেন এবং আপনার যদি অ্যানালাইসিস করে করে পড়া অভ্যাস থাকে, তাহলে আপনি দেখবেন যে কারক থেকে প্রত্যেক বছর একটা বা দুইটা প্রশ্ন কিন্তু চলে এসছে। সো সেই সুবাদে আমাদের কারক অবশ্যই জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কারক থেকে এক্স্যাক্টলি কি ধরনের প্রশ্নগুলো হয়। ওকে, দীপ্ত ভাইয়ার এই ক্লাসের পরে 95% রোগ কারক পাবে, আমি বর্তমানে পারি। আমি তার ব্যাচের স্টুডেন্ট ছিলাম, ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে, সো আসলেই তাই পারবেন। আজকের পর থেকে আপনারা ব্যতিক্রমভাবে কারক শিখবেন হোপফুলি, এবং একটা মাত্র সেন্টেন্স থেকে আমরা কারকের পুরো বেসিকটা নিয়ে নেব। দেন আমরা স্পেশালি প্রত্যেকটা কারককে পোস্টমর্টেম করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমি বলে রাখি যে কারক থেকে জেনারেলি কি ধরনের কোশ্চেন হয়। কারক থেকে সিম্পলি একটা ধরনের কোশ্চেন হবে, সেটা হচ্ছে যে কোনো একটা বাক্য দিবে আপনাকে, বাক্য দিয়ে একটা যে কোনো ওয়ার্ডের নিচে বা শব্দের নিচে আপনাকে দাগ দিয়ে ডিটেক্ট করতে বলবে এটা কোন কারক, অথবা জোড়াভাবে ডিটেক্ট করতে বলবে এটা কোন কারকে কোন বিভক্তি। সো প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কারক সম্পর্কে আলোচনা করব। কারকটা আসলে কি? কারকটা আসলে কি জিনিস? এই কারককে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে ক্রি যোগ নক অথবা অক, এটা পাবো। ওকে, সো বেসিক্যালি এই ভাঙাটা মাঝে মাঝে পরীক্ষার মধ্যে আসে, কারক ভাঙলে কি কি পাওয়া যায়। এই ক্রি শব্দটা দ্বারা আমরা বোঝাই হচ্ছে ক্রিয়াপদ, ক্রিয়া। ওকে, এবং নক বা অক এটা দ্বারাই বোঝাই আমরা হচ্ছে সম্পর্ক। কি বোঝাই আমরা? সম্পর্ক বোঝাই। সো আলটিমেটলি ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকেই বলা হয় কারক। বাক্য, আমরা যদি আগে বাক্যের স্ট্রাকচার বা বাক্যের সংজ্ঞার দিকে যাই তাহলে আমরা জানি যে কতগুলো পদ পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব পুরোপুরিভাবে প্রকাশ করে তাহলে সেটাকে বাক্য বলা হয়। তার মানে আমরা দেখছি কতগুলো পদ পাশাপাশি বসে, একটা বাক্যের জন্য কিছু পদের দরকার হবে। এই পদগুলোর মধ্যে সাধারণত একটা ক্রিয়াপদ বা ভার্ব থাকে। এই ভার্বটার সাথে অন্যান্য পদের, বাক্যের যে অন্যান্য নামপদ রয়েছে বিশেষ করে সর্বনাম এবং বিশেষ্য পদ,
এই পদগুলোর যে সম্পর্ক, এই সম্পর্কটা নাম কারক। কোনো পদকে স্পেসিফিকভাবে আমরা কারক বলবো না, মানে বরং প্রত্যেকটা পদের মধ্যে ক্রিয়াপদের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটার নামকে আমরা কারক বলবো। সাপোজ আমি একটা সেন্টেন্স এখানে লিখলাম কোনো কারণে, যে এখানে লিখলাম আমি, এটা একটু মিশিয়ে দিই, আমি লিখছি যে রহিম বিকেলে বল খেলে। আমি বললাম হচ্ছে রহিম বিকেলে বল খেলে। এই বাক্যের মধ্যে প্রত্যেকটা এক একটা পদ, তাই না? রহিম একটা পদ, বিকেলে একটা পদ, বল একটা পদ, খেলে একটা পদ। এখন সিম্পলি আমি আপনাকে বলবো যে এখানে ক্রিয়াপদ কোনটা। আপনাকে যদি আমি বলি যে ভাই এখানে ক্রিয়াপদ কোনটা, আপনি অনায়াসে বলে দেবেন এখানে খেলা হচ্ছে ক্রিয়াপদ বা ভার্ব আমরা মোটামুটি সবাই চিনি। ওকে, সো খেলে যদি ভার্ব হয়, এখন আমরা যেটা করবো এই ভার্বের সাথে অন্যান্য পদগুলোর যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কগুলোকে ডিটেক্ট করার চেষ্টা করবো এবং এই সম্পর্কটার নামই কারক। ওকে, সো আপনি সিম্পলি আপনি জিজ্ঞেস করেন যে ভাই খেলে তো বুঝলাম, তো কে খেলে? আপনার প্রশ্নের উত্তর আসবে রহিম খেলে। কে খেলে? উত্তর আসবে রহিম খেলে। এরপরে আপনি বললেন কখন খেলে? উত্তর আসবে হচ্ছে আপনার বিকেলে খেলে। এরপরে আপনি প্রশ্ন করবেন যে কি খেলে? উত্তর আসবে হচ্ছে বল খেলে। অর্থাৎ খেলের সাথে প্রত্যেকটা পদের আলাদা আলাদা একটা সম্পর্ক আছে, যেই সম্পর্কগুলোকে বলা হয় কারক। এখন সম্পর্কগুলো আমি এক্স্যাক্টলি কি দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, এটার উপর ডিপেন্ড করে কারককে আসলে 6টা ভাগে ভাগ করা যায়। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকরণকারক, যেটার দিকে একটু পরে আসছি। বাট দেখেন, কারক আপনি যদি ক্রিয়াপদ বাদ দিয়ে অন্যদেরকে নিজেদের মধ্যে একটু মেলানোর চেষ্টা করেন, তাহলে কি হবে? আপনি রহিম খেলে, বিকেলে খেলে, বল খেলে, প্রত্যেকটার সাথে খেলে মিনিংফুল। ওকে, বাট আপনি যদি বলেন রহিম বিকেলে বল, তারপরে রহিম বল, এগুলার কি আলাদাভাবে মিনিংফুল কোনো কিছু হয়, সম্পূর্ণ হয় কোনো কিছু? না। বাট ক্রিয়াপদের সাথে আমি প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি বলার পরেও কি হচ্ছে, আমার সবকিছু মিনিংফুল হচ্ছে। আমি রহিম বিকেলে বল খেলে আমি না বলে বললাম রহিম খেলে, মিনিংফুল। আমি বললাম বিকেলে খেলে, মিনিংফুল। বল খেলে, মিনিংফুল। অর্থাৎ এই ক্রিয়াপদের সাথে অন্যান্য পদগুলোর যে সম্পর্ক, এই সম্পর্কটার নামই হচ্ছে কারক। ক্লিয়ার? তাহলে কারক যদি সংজ্ঞা আসে, কারক কি? কারক হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কারক। এখন কথা হচ্ছে যে কিছু কিছু বাক্যের মধ্যে আপনি দেখবেন যে ক্রিয়াপদের সাথে হুবহু একটা সেন্টেন্সের সব পদের মিল থাকবে না, কোনো একটা পদ মিল নাও থাকতে পারে বা ক্রিয়াপদের সাথে সম্পর্ক না থাকতে পারে। এই পদগুলোকে কি বলবো? যেমন আমরা পরিমণি খুব আলোচিত বিষয় এবং আমার পছন্দের একজন মানুষ, মাঝে মাঝে এরকম মানে আমরা যদি এইভাবে লিখি যে পরিমণির বর রাজীব সেরা অভিনয় করে। ওকে, আমি বললাম যে পরিমণির বর রাজীব সেরা অভিনয় করে। অভিনয়ের জন্য নারী সেরা রে, অভিনয় করে। এখন এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কি? অভিনয় করা ক্রিয়াপদ, খুব স্বাভাবিকভাবেই অভিনয় করা। এখন আপনি যদি বলেন আমাকে যে ভাই কে অভিনয় করে, আমি সিম্পলি আপনাকে বলতে পারবো যে ভাই রাজীব হচ্ছে অভিনয় করে। কে অভিনয় করে? আপনি বললেন কে অভিনয় করে, আমি বললাম রাজীব অভিনয় করে। আপনি বললেন কেমন অভিনয় করে, আমি বললাম সেরা অভিনয় করে। কিন্তু দেখেন তো, এই অভিনয় করার সাথে পরিমণির বর এই কথাটার কোনো সম্পর্ক রয়েছে বা পরিমণির কোনো সম্পর্ক রয়েছে? পরিমণির সম্পর্ক আছে, কিন্তু কার সাথে? রাজীবের সাথে সম্পর্ক আছে। অভিনয়ের সাথে কিন্তু এই বাক্যের অভিনয়ের সাথে সম্পর্ক নাই। আমি বলেছি পরিমণির বর রাজীব সেরা অভিনয় করে, তার মানে অভিনয় করার কাজ এখানে রাজীব করছে। ওকে, বাট পরিমণি কিন্তু অভিনয়টা এখানে করছে না, এই বাক্যের মধ্যে করছে না। সো এরকম যদি আমরা কোনো কারকের মধ্যে ডিরেক্ট ক্রিয়াপদের সাথে সম্পর্ক নেই এরকম কোনো পদ যদি পাই, এই পদগুলোকে বলা হয় হচ্ছে সম্বন্ধ কারক। ওকে, এই পদগুলোকে কি বলা হয়? এই পদগুলোকে বলা হয় সম্বন্ধ কারক। অর্থাৎ এখানে পরিমণি হচ্ছে সম্বন্ধ কারক। ওকে, এইটুক জায়গা আমাদের কারকের বেসিক। তাহলে কারক কি? কারক হচ্ছে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, এটাই হচ্ছে কারক। আমরা একটু আগে যে বাক্যগুলো দেখলাম, এগুলোতে প্রত্যেকটা পদের ক্রিয়াপদের সাথে সম্পর্ক রয়েছে। বাট এরকম যদি আমরা একটা বাক্য পাই যেখানে একটা পদ ক্রিয়াপদের সাথে সরাসরি সম্পৃক্ত নয়, তাহলে দুই ধরনের পদ হতে পারে। একটা হচ্ছে সম্বন্ধ কারক, যেটা আমরা পরিমণির থ্রুতে দেখলাম। আর কিছু কিছু ক্ষেত্রে কিছু ছোট ছোট অব্যয়সূচক শব্দ মাঝে মাঝে থাকে। যেমন আমি বললাম যে ওহে মাঝি নিয়ে যাও আমায়, অথবা আমি বললাম যে ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে। এই যে ওগো শব্দটা, এগুলো জাস্ট সম্বোধন করার জন্য, কাউকে সম্বোধন করার জন্য বলা হলে তখন সেটাকে বলবো আমরা সম্বোধন পদ। আর অন্যান্য আনরিলেটেড যে ইয়েগুলো রয়েছে, ক্রিয়াপদের সাথে রিলেটেড নয়, এগুলোকে বলবো সম্বন্ধ পদ। এই হচ্ছে কারক সম্পর্কিত বেসিক। এবার আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে কারকের ক্লাসিফিকেশনে যাব। যতটুকু জায়গা আমি আলোচনা করলাম, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন, জাস্ট আমাকে লিখে দেন ক্লিয়ার, শর্টকাটে জাস্ট ছোট্ট করে ক্লিয়ার লিখে দেন, আমরা পরের আলোচনায় যাব। ওকে, সব জায়গায় আপনি ওমর ফারুক ভাই, জানি না আপনি আর কোথায় কোথায় আমাকে দেখেন, আমার পেজেও সম্ভবত দেখেন, ইউটিউবেও হয়তো বা দেখেন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের
কারক সম্পর্কিত বেসিক কথাবার্তা। এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে একটা মাত্র আমরা বাক্য। কমেন্ট পড়লেন না আমার? আচ্ছা, একটু কমেন্টটা আরেকবার করেন। আমি হয়তোবা প্রথম দিকে বুঝাতে গিয়ে লিখতে পারিনি। শাহরিয়ার ভাই রংপুর থেকে, আমিও রংপুর থেকে আসলে ক্লাস নিচ্ছি। এটুক জায়গা ক্লিয়ার হলে জাস্ট শর্টকাটে একটু ক্লিয়ার লিখে দেবেন আমাকে, দেন আমরা পরের স্টেপে যাব এবং আমরা একটা মাত্র বাক্য থেকে হোপফুলি কারকটা পুরোপুরিভাবে আয়ত্তে নেওয়ার চেষ্টা করব। ওকে, সাথী আপু লিখেছেন ক্লিয়ার, শশী মেঘে ঢাকা শশী লিখেছেন ওকে। আচ্ছা আসেন আমরা একটা প্রথমে সেন্টেন্স লিখি, এই সেন্টেন্সটা থেকে আমরা সব প্রকার কারক ডিটেক্টের চেষ্টা করব। কারকগুলো কিভাবে ডিটেক্ট করব? কারক অবশ্যই এবং অবশ্যই ক্রিয়াপদের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল। একটা বাক্যে ক্রিয়াপদ যা থাকবে সেইটাকে ভিত্তি করেই আমরা কারক ডিটেক্টের চেষ্টা করব। ওকে, সো আমরা একটা বাক্য লিখি। আমি বললাম কোনো কারণে আপনাকে যে মুক্তি প্রতিদিন বিকেলে, মুক্তি প্রতিদিন বিকেলে নিজ হাতে প্যাকেট থেকে পথ শিশুদের মিষ্টি বিতরণ করে। এই আমি একটা অনেক বড় একটা সেন্টেন্স লিখলাম, কারণ আমরা একটা সেন্টেন্স থেকে চেষ্টা করব কারকের A to Z দেখার জন্য। ওকে, এরপরে যেটা করব তারপরে আমরা আস্তে আস্তে করে কারকগুলোর পোস্টমর্টেম করব, তবে বেসিক আইডিয়াটা পুরোপুরিভাবে আমরা এখান থেকে পাবো। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাইয়া এত বড় একটা যে আমি বাক্য লিখলাম যে মুক্তি প্রতিদিন বিকেলে নিজ হাতে প্যাকেট থেকে পথ শিশুদের মিষ্টি বিতরণ করে, এখানে ভার্ব কোনটা বা ক্রিয়া কোনটা, কাজ করা কোনটা বোঝাচ্ছে? বিতরণ করা, তার মানে এখানে বিতরণ করা হচ্ছে ভার্ব। এখন আমাদের দায়িত্ব কারক নির্ণয়ের ক্ষেত্রে ভার্বকে প্রশ্ন করে করে আমরা বাকি সবকিছু বের করার চেষ্টা করব। ওকে, তো কারক কত প্রকার? কারক আমরা জানি 6 প্রকার। আগে লিখে ফেলি। প্রথমে আমরা ডিটেক্ট করবো হচ্ছে কর্তৃকারক, ক তয়রে প্রিকার, তাই না? কর্তৃকারক ডিটেক্টের জন্য আমরা জানি সাধারণত ভার্বকে কে অথবা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হয় কর্তৃকারক। এর বাইরেও কিছু কথা আছে যে যখন আমরা কর্তৃকারক ডিটেল পড়া শুরু করব তখন বলবো, বাট আপাতত একটু মাথার মধ্যে রাখি যে কে বা কারা, ভার্বকে কে অথবা কারা দ্বারা প্রশ্ন করে আমরা যে উত্তর পাবো সেটা হবে হচ্ছে কর্তৃকারক। আর আরেকটা কথা এখন একটু মাথার মধ্যে রাখবো, সেটা হচ্ছে যে ভার্বের কাজ যে করে সেই কর্তা বা সেটাই হচ্ছে কর্তৃকারক। তো এখন আমি বললাম যে মিষ্টি বিতরণ করে, আপনি আমাকে বললেন যে ভাই বিতরণ করে, বুঝলাম, কে বিতরণ করে, বিতরণ করার কাজটা কে করছে? আমি আপনাকে বললাম যে ভাই বিতরণ করার কাজ হচ্ছে এই মুক্তি করছে। তার মানে এইখানে মুক্তি হচ্ছে কর্তৃকারক, মুক্তি হচ্ছে কি কর্তৃকারক। আমরা সবকিছু ভার্বকে প্রশ্ন করেই কিন্তু বের করব, কারণ ক্রিয়া মানে কারকের সংজ্ঞার মধ্যে আমরা দেখেছি ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ক। ওকে, তাহলে বিতরণ করার কাজ কে করছে? মুক্তি করছে, তাহলে মুক্তি হচ্ছে কর্তৃকারক। এখন আসবো আমরা কর্মকারক। এখন আমরা আসবো হচ্ছে 2 নম্বরে আসবো হচ্ছে কর্মকারক। এখন কথা হচ্ছে যে ভাই কর্মকারক কিভাবে ডিটেক্ট করব? সহজ হিসাব, ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো আমরা সেটাই হচ্ছে কর্মকারক। এখন আপনি প্রশ্ন করেন যে বিতরণ করে, আমি বললাম আপনাকে ভাই বিতরণ করে তো ঠিক আছে, কি বিতরণ করে? আপনি আমাকে বললেন যে ভাইয়া মিষ্টি বিতরণ করে। ওকে, মিষ্টি বিতরণ করে, তার মানে মিষ্টি হচ্ছে কর্মকারক, সিম্পলি। এরপরে আমি আপনাকে বললাম যে ঠিক আছে মিষ্টি বিতরণ করে বুঝলাম, কাকে বিতরণ করে? কি অথবা কাকে দ্বারা যেহেতু প্রশ্ন করে আমরা কর্মকারক ডিটেক্ট করব, আমি বললাম কাকে বিতরণ করে? আপনি বললেন যে পথ শিশুদের বিতরণ করে, পথ শিশুদের বিতরণ করে, তাহলে সেই অনুযায়ী পথ শিশুও হওয়ার কথা হচ্ছে কর্মকারক। আপাতত লিখে রাখি, পরের হিসাব আমরা পরে করব। সেই হিসাবে পথ শিশুও হওয়ার কথা কর্মকারক। তার মানে এখানে আমরা 2টা কর্মকারক পেয়েছি বা 2টা কর্ম পেয়েছি। কি কি? বিতরণ করে, কি বিতরণ করে? মিষ্টি বিতরণ করে। কাকে বিতরণ করে? পথ শিশুকে বিতরণ করে। পরবর্তীতে যখন আমরা কর্মকারক পড়বো তখন দেখবো আমরা কর্মকারকের ক্লাসিফিকেশন রয়েছে, মুখ্য কর্ম, গৌণ কর্ম, আলোচনা করব পরে। আপাতত আমাদের কর্তৃকর্ম শেষ। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে করণকারক। আমরা কি আলোচনা করব? 3 নম্বরে করণকারক। করণকারকের জন্য আমরা কিভাবে ডিটেক্ট করব? করণকারক ডিটেক্ট করার নিয়ম হচ্ছে ভার্ব যেটা আছে সেটাকে আমরা কি দ্বারা অথবা কি উপায়ে, এই 2টা দ্বারা হচ্ছে প্রশ্ন করব। যদি উত্তর পাই সেটা হয়ে যাবে করণকারক। কি দিয়ে প্রশ্ন করব আমরা? কি দ্বারা অথবা কি উপায়ে,
এটা দিয়ে প্রশ্ন করব, যদি আমরা উত্তর পাই সেটা হবে করণ কারক। অথবা এটা আসলে সাধারণত কোনো উপকরণকে বোঝানো হয়, উপকরণকে বোঝানো হয়, কাজের উপকরণকে বোঝানো হয় করণ কারক। ওকে, তাহলে আপনি প্রশ্ন করেন বিতরণ করে, আপনি প্রশ্ন করেন ভাইয়া কি দ্বারা বিতরণ করে, আপনি প্রশ্ন পেয়ে যাবেন যে নিজ হাত দ্বারা বিতরণ করে, তাই না? নিজ হাতে বিতরণ করে, তার মানে এই যে নিজ হাতে, এখানে এই নিজ হাতে হচ্ছে করণ কারক, নিজ হাতে হচ্ছে করণ কারক, এটা হচ্ছে করণ কারক। ওকে ফাইন। এখন আমরা আসবো হচ্ছে 4 নাম্বার কারকে। 4 নাম্বার কারক কি আমরা জানি? 4 নাম্বার কারক আমরা জানি হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান কারকে অনেক রকমের কনফিউশন আছে আমাদের, হোপফুলি আমরা যখন ডিটেইল আলোচনা করব সম্প্রদান কারক তখন আমি এগুলো ক্লিয়ার করে দেব। সম্প্রদান কারক, সম্প্রদান কারক। এখন সম্প্রদান কারকের নিয়ম কি বের করা? সাধারণত আমরা ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করব, এবং কাকে দ্বারা প্রশ্ন করার পরে যে কাজটা আছে এই কাজটা যদি নিঃস্বার্থ হয় তাহলে আমরা বুঝবো সেটা সম্প্রদান কারক। তাহলে দুইটা শর্ত। সম্প্রদান কারকের আরো একটা টেকনিক আছে যেটা আমরা ফার্দার আলোচনা করব। প্রথম কথা হচ্ছে আমরা কাকে দ্বারা প্রশ্ন করব, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব, কাকে দ্বারা প্রশ্ন করব, এবং সেটা অবশ্যই নিঃশর্ত হতে হবে, নিঃশর্ত হতে হবে। ওকে, এই নিঃশর্ত যদি হয় তখনই আমরা তাকে সম্প্রদান কারক বলবো। এখন আমি বললাম বিতরণ করে, আপনি প্রশ্ন করেন যে ভাইয়া কাকে বিতরণ করে, আমি বললাম পথ শিশুদের বিতরণ করে, তার মানে পথ শিশু পেয়ে গিয়েছি। এখন এই পথ শিশুতে একটু আগে আমরা কর্ম পড়েছিলাম, এটা কেন সম্প্রদান হবে? কারণ মিষ্টি যখন মুক্তি বিতরণ করছে পথ শিশুদের, পথ শিশুদেরকে কিন্তু খুব স্বাভাবিকভাবে দিয়ে বলবে না যে ভাই 5টা টাকা দে, তোকে আমি যে মিষ্টি দিলাম তুই আমাকে 5 টাকা দে, এটা খুব স্বাভাবিকভাবে বলার কথা না, তাই না? পথ শিশুদেরকে যেহেতু দিয়েছে অতএব নিঃস্বার্থভাবে দিয়েছে বা সত্য ত্যাগ করে দিয়েছে, এই জন্যই হচ্ছে পথ শিশুদের, এখানে আমরা তখন আর কর্ম বলবো না, আমরা তখন বলে ফেলবো এটা হচ্ছে সম্প্রদান কারক। এটা প্রথমে আমরা কর্ম লিখে ফেলেছিলাম সংজ্ঞা অনুযায়ী, কিন্তু পরে যখন দেখলাম আমরা সম্প্রদান কারকও কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, কিন্তু এখানে একটা এক্সট্রা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে নিঃস্বার্থভাবে দিতে হবে। পথ শিশুদেরকে যেহেতু নিঃস্বার্থভাবে মিষ্টি দেওয়া হচ্ছে এই জন্য এটা হয়ে যাবে সম্প্রদান কারক, সম্প্রদান কারক। ওকে, সম্প্রদান কারক। এরপরে হচ্ছে 5 নাম্বার কারক আমরা হিসেবে জানি বা সারা জীবন আমরা পড়ে আসছি, অপাদান কারক। 5 নাম্বার হচ্ছে অপাদান কারক, অপাদান কারক। ওকে, অপাদান কারক মানেই হচ্ছে আমরা বুঝি সাধারণত কোনো কিছু থেকে গৃহীত, চ্যুত, বিচ্যুত অথবা ভয়, ডর এগুলো যদি থাকে তাহলে অপাদান কারক হয়। তবে অপাদান কারকের মোস্ট কেসেস একটা কমন জিনিস মিলে যায়, সেটা হচ্ছে কর্তা বা কর্মের সাথে যদি সময় বা স্থানের মাইনাস সম্পর্ক হয়, মাইনাস সম্পর্ক হলে হচ্ছে অপাদান কারক। এখন এখানে দুইটা জিনিসই বাকি আছে, প্রতিদিন বিকেল বাকি আছে এবং প্যাকেট থেকে বাকি আছে। এখন দেখেন বিতরণ করে, কোথা থেকে বিতরণ করে? আমি যদি প্রশ্ন করি এটা হচ্ছে প্যাকেট থেকে বিতরণ করছে, তাহলে প্যাকেট থেকে যখন বিতরণ করছে এখানে বিতরণ করার কাজ কি? কর্মটা বিতরণ কর্তা অথবা কর্মের মাইনাস সম্পর্ক হবে। বিতরণ করার সময় প্যাকেট থেকে কর্ম কি হয়ে যাচ্ছে? মাইনাস হচ্ছে না? আমি বললাম মিষ্টি বিতরণ করে, তাহলে মিষ্টি এই যে এখান থেকে প্যাকেট থেকে নিয়ে আমি বিতরণ করছি, তাহলে প্যাকেট থেকে মিষ্টিটা কি হচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস সম্পর্ক। আর যে কোনো মাইনাস সম্পর্ক কর্তা বা কর্মের সাথে সময় বা স্থানের যদি মাইনাস সম্পর্ক হয় সেটাকে আমরা বলবো অপাদান কারক। যেহেতু প্যাকেট থেকে মিষ্টি বিতরণের কারণে প্যাকেট থেকে মিষ্টি মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে এখানে প্যাকেট থেকে হচ্ছে অপাদান কারক, প্যাকেট থেকে সিম্পলি হচ্ছে অপাদান কারক। বাকি থাকলো আমাদের প্রতিদিন বিকেলে। একটু দেখি, প্রতিদিন বিকেলে অপাদান হচ্ছে মাইনাস সম্পর্ক, এটা আপনি একটু লিখে রাখবেন যে অপাদানের ক্ষেত্রে যে কোনো কিছু থেকে গৃহীত, চ্যুত, বিচ্যুত, ভয়, ডর, ভীতি ইত্যাদির পাশাপাশি মাইনাস সম্পর্ক হচ্ছে অপাদান কারক, মাইনাস সম্পর্ক হচ্ছে অপাদান কারক। এবং ফাইনালি 6 নম্বরে হচ্ছে অধিকরণ কারক, অধিকরণ কারক। অধিকরণ কারক ডিটেক্টের নিয়ম কি? এমপিআরটি একটা রুলস আছে, এমপিআরটি। এমপিআরটি কি? আমরা অ্যাডভার্বের ক্ষেত্রে এটা পড়েছি যে ম্যানার, প্লেস, রিজন, টাইম, অর্থাৎ কোনো ভার্বকে যদি আমরা কোথায়, কখন, কিভাবে, কেন এগুলো দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, উত্তরে যা পাবো সেটা হবে অধিকরণ কারক। অথবা আরেকটা ঘটনা অধিকরণ কারকের ক্ষেত্রে হয়, এটা যেমন কর্তা এবং কর্মের সাথে সময় বা স্থানের মাইনাস সম্পর্ক, আর ইয়ের ক্ষেত্রে অধিকরণ কারকের ক্ষেত্রে প্লাস সম্পর্ক হয়। তা এটা এখানে আমাদের লাগছে না, এখানে আপাতত বিতরণ করে। আপনি বললেন যে ভাইয়া বিতরণ করে তো বুঝলাম, কখন বিতরণ করে? এই যে ম্যানার, প্লেস, রিজন, টাইম, টাইম আছে, কখন বিতরণ করে? তাহলে উত্তরে পাবেন আপনারা যে প্রতিদিন বিকেলে বিতরণ করে, উত্তরে আপনারা পাবেন প্রতিদিন বিকেলে বিতরণ করে, তার মানে প্রতিদিন বিকেলে একটা টাইম বুঝিয়েছে, এই জন্য এটা হয়ে যাবে হচ্ছে অধিকরণ কারক, অধিকরণ কারক। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে আমরা 6 প্রকারের চেষ্টা করলাম হচ্ছে দোহা। ভাই চবি থেকে ভালোবাসা, দোহা কি অবস্থা ভাইয়া? তাহলে একটা সেন্টেন্সের থ্রুতে আমরা হচ্ছে 6 রকমের কারক ডিটেক্ট করে ফেলতে পারলাম। এটা হচ্ছে ভেরি বেসিক, এটা 70% কেসে আপনাদের কাজে লাগবে, 30% কেসে একটু ব্যতিক্রম আছে, 30% কেস আমরা একটু ডিটেল আলোচনা করবো। আমি একবার ওভারভিউ করি ব্যাপারটা। আমি আলোচনা করেছি মুক্তি প্রতিদিন বিকেলে নিজ হাতে প্যাকেট থেকে পথ শিশুদের মিষ্টি বিতরণ করে। এখানে বিতরণ করে ভার্ব, ভার্বের উপর ডিপেন্ড করে, ভার্বের সাথে অন্যান্য পদগুলোর কি সম্পর্ক, বিভিন্নভাবে প্রশ্ন করে 6 প্রকার আমরা কারক পাই: কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। প্রথমে আমরা যদি দেখি কর্তৃ কারক, ভার্ব
ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যেটা পাই সেটাই হচ্ছে কর্তৃকারক। পাশাপাশি ভাবে দেখি ভার্বের কাজ যে করে সে কর্তৃকারক। মিষ্টি বিতরণ করার কাজ কে করে? মুক্তি করে, মুক্তি কর্তৃকারক। কর্ম কি? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেটা হচ্ছে কর্মকারক। তাহলে বিতরণ করে, কি বিতরণ করে? মিষ্টি বিতরণ করে, কর্ম। কাকে বিতরণ করে? পথ শিশুদের বিতরণ করে, কর্ম হওয়ার কথা। তারপরে হচ্ছে করণকারক, কি দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করব। বিতরণ করে, কি দ্বারা বিতরণ করে? নিজ হাত দ্বারা বিতরণ করে, নিজ হাত হচ্ছে করণকারক। সম্প্রদানকারক, কাকে দ্বারা প্রশ্ন করব? নিঃশর্ত হবে, কাকে বিতরণ করে? পথ শিশুদের বিতরণ করে। এবং মিষ্টি যেহেতু এখানে নিঃশর্তভাবে বিতরণ করা হয়েছে, সম্প্রদানকারক। এরপরে অপাদানকারক, মাইনাস কোনো সম্পর্ক কর্তা বা কর্মের সাথে, সময় বা স্থানের। এই যে প্যাকেট থেকে বিতরণ করছে, প্যাকেট থেকে যখন মিষ্টি বিতরণ করছে, মিষ্টি মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে অপাদান কারক। এবং অধিকরণ কারক এমপিআরটি, ম্যানার, প্লেস, রিজন, টাইম, কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা যা পাবো তাই অধিকরণ কারক। বিতরণ করে, কখন বিতরণ করে? প্রতিদিন বিকালে বিতরণ করে, অধিকরণ কারক। এই বেসিক কনসেপ্টটা যদি সবার ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে সবাই বলেন HMM, লেখেন দেখি সবাই। এই বেসিকটুকু সবার ক্লিয়ার হয়ে থাকলে সবাই লেখেন। এবার আমরা প্রত্যেকটা কারক সম্পর্কে একটু করে ডিটেল জানার চেষ্টা করব এবং যে জায়গাগুলোতে আমাদের আসলে কনফিউশন ক্রিয়েট হয় সেই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব। সবাই একটু লেখেন, চিল্লায় বলেন ঠিক কি না। কথা বলেন, কথা বলেন। এই বেসিকটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমাকে একটু সবাই বলেন। আমি নামগুলো পড়তে চাই একটু আপনাদের। হ্যাঁ, স্বর্ণা আপু লিখেছেন হচ্ছে এরপর আনোয়ার শিমু আপু লিখেছেন যার যত বড় আমি বুঝবো তার তত বেশি ক্লিয়ার হয়েছে। ওকে, সাথী আপু লিখেছেন একটু দ্রুত সবার নামগুলো আমি পড়তে চাই। অলসভাবে ক্লাস না করে একটু একটু টুকটুক করে কমেন্ট করবেন, একটু লাভটাকে চাপবেন বারবার, দেখবেন ভালো লাগছে। আপনার পর্দাগুলো সুন্দর। কোথায় দেখা যাচ্ছে? আচ্ছা, বোর্ডেই মনে হয় দেখা যাচ্ছে। ইনি কি গুরুদাসপুরের এ ক্লাস? না ভাই, আমি রংপুরের দীপ্ত। অনেকে আমাকে মধুদা ভাবে। অনেকেই প্রথম দিন যখন লাইভ ক্লাস নিয়েছি আমাকে ভেবেছে মধুদা। আসলে মধুদা কোনো একক ব্যক্তি নয়, মধুদা কিন্তু একটা টিম। হ্যাঁ, ওকে, সবাই লিখেছেন যারা, চিল্লায় বলেছেন অনেকে ঠিক, সবাইকে ধন্যবাদ। ওকে, চলেন এখন আমরা একটু বিস্তারিত জানবো। প্রথম যে বিস্তারিত আমরা জানবো সেটা হচ্ছে কর্তৃকারক সম্পর্কে। আমরা জানি কর্তৃকারক সম্পর্কে একটু চলেন জানি। কর্তৃকারক এখানে যতটুকু পারছি আমি বলে দিচ্ছি। একটা ক্লাসে আসলে কারকের ক্লাস নেওয়া সম্ভব না, তারপরেও আমি একটু বেসিকটা আপনাদেরকে যতটুকু পারি ক্লিয়ার করানোর চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত জেনে আসছি কর্তৃ এবং কর্মর ক্ষেত্রে। এই যে এখানে আমি আলাদাভাবে লিখেছি যে কর্তৃর ক্ষেত্রে আমি জেনেছি কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে, কে অথবা কারা দ্বারা প্রশ্ন করতে হবে। আর কর্মের ক্ষেত্রে আমরা জেনেছি, কর্মের ক্ষেত্রে কি জেনেছি আমরা? কর্মের ক্ষেত্রে জেনেছি হচ্ছে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটাই হচ্ছে কর্মকারক। তাহলে সেই অনুযায়ী আমি দুইটা হচ্ছে বাক্য লিখি, দুই তিনটা। প্রথমটা লিখলাম হচ্ছে রহিম বল খেলে। রহিম, সারা জীবন রহিমই কেন জানি বল খেলে, আমি জানি না। রহিম বল খেলে, আমিও তো খেলি, আমার নামটাই লেখা উচিত এখন থেকে। রহিম বল খেলে। এরপরে আমি বললাম হচ্ছে যে বাবা বাবা আমাকে আমাকে কলম দিল। কলম দিল লিখলাম, বাবা আমাকে কলম দিল। এরপরে আমি লিখলাম হচ্ছে পাহাড়ের ঢল বেয়ে, পাহাড়ের ঢল বেয়ে, ঢল বেয়ে জল পড়ে, জল পড়ে, পাহাড়ের ঢল বেয়ে জল পড়ে। এরপরে আমি লিখলাম হচ্ছে মোবাইল বন্ধ হয়ে গেল। মোবাইল মোবাইল বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এগুলো লিখলাম। লিখে এখন আমি আপনাকে বিভিন্ন জিনিসের নিচে দাগ দিলাম বা শব্দের নিচে দাগ দিলাম। প্রথম যে শব্দের নিচে দাগ দিয়েছি সেটা হচ্ছে রহিম, কোন কারক। এরপরে আমি শব্দের নিচে দাগ দিয়েছি কলম, কোন কারক। এরপরে আমি শব্দের নিচে দাগ দিয়েছি জল, কোন কারক। এরপরে আমি শব্দের নিচে দাগ দিয়েছি মোবাইল, কোন কারক। ওকে, আপনারা যদি পারেন 1 2 3 4 খুব শর্টকাট সময়ের মধ্যে 1 2 3 4 লিখে কোনটা কোন কারক একটু আমাকে কমেন্ট করে জানান তো, একদম শর্টকাটে। হ্যাঁ, টাকায় টাকা আনে, কোন কারক। এগুলো তো আমি আলোচনা অবশ্যই করব, টাকা সম্পর্কিত অনেক ঝামেলা আছে, কিন্তু এখনই কি করে দেবো, একটু পরে করি। হ্যাঁ, টাকা সম্পর্কিত কারক আছে 11টা 12টা। এই 12টা কারকের মধ্যে অনেকের অনেক রকম কনফিউশন আছে। যদি আমি পারি তাহলে আজকের ক্লাসে সলভ করে দেবো ইনশাল্লাহ। পরীর সর্বশেষ হাজবেন্ড আমি হব। শামীম ভাই, শুভকামনা। আজ প্রথম ক্লাস করছি এই কেজে। আসিয়া আপু ওয়েলকাম।
আচ্ছা, এটা একটু শর্টকাটে আপনারা, রহিম বল খেলে, এখানে আমি ক্রিয়াপদগুলো মার্ক করে দেই। এই যে খেলা হচ্ছে ক্রিয়াপদ, তারপরে হচ্ছে এখানে দিল হচ্ছে ক্রিয়াপদ, ওকে। তারপরে হচ্ছে এখানে জল পরে, পরে হচ্ছে ক্রিয়াপদ, এখানে বন্ধ হয়ে গেল, পুরাটাই ক্রিয়াপদ, বন্ধ হয়ে যাওয়া, ওকে। তাহলে আপনি আমাকে একটু বলেন যে কোনটা কোন কারক, একটু দ্রুত সবাই। 1 নম্বরে লিখেছেন কর্তৃ, ওকে, রহিম কর্তৃকারক, ফাইন। এরপরে রহিম কর্তৃকারক আপনি বলেছেন, আমার মানতে কোনো সমস্যা নাই, আপনারা বলেন, সবাই বলতে থাকেন, দেখি কত দূর কি হয় আমাদের। একটু দ্রুত, একটু দ্রুত, সবাই চেষ্টা করেন। সুন্দর উপস্থাপন, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ আনোয়ারুল ভাই। হোপফুলি আরো ভালো লাগবে, এই এই জিনিসগুলো যখন আমরা জানবো তখন আরো ভালো লাগবে। আচ্ছা, কর্তৃকরণ অপাদান কর্ম লিখেছেন, ওকে ফাইন, নিলাম নিলাম, যারা লিখেছেন তাদেরটা নিলাম। এখন আমরা আসেন মেইন খেলায় যাই। এই খেলাটাই আমাদের হচ্ছে এতদিন পরে আমরা আরো ভালোভাবে শিখবো। আজকের পর থেকে আপনাদের আর কোনো ধরনের কোনো ঝামেলা হবে না, ওকে। ওকে, আমি জানতাম এরকম কিছু একটা হবে। আলমগীর ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, আসেন তাহলে। অনেকেই ভুল অ্যান্সার করেছেন, বেশিরভাগই হচ্ছে ভুল অ্যান্সার করেছেন, অল্প কিছু জন রাইট অ্যান্সার করেছেন। প্রথমটা হচ্ছে যে রহিম বল খেলে। আমার যদি প্রথম দেখি আমরা কে অথবা কাকে দ্বারা প্রশ্ন করব, কে বল খেলে, সহজ হিসাবে রহিম বল খেলে, তার মানে রহিম কর্তৃ, কোনো কনফিউশন নাই, কোনো কনফিউশন নাই। বাবা আমাকে কলম দিল, আমি প্রশ্ন করলাম বাবা আমাকে কি দিল, উত্তর আসলো কলম দিল। কি দিয়ে প্রশ্ন করলাম, কলম, কর্ম, কোনো কনফিউশন নাই। এখানে আসি আমরা, পাহাড়ের ঢল বেয়ে জল পড়ে। এখন আপনি প্রশ্ন করবেন যে ভাইয়া কি পড়ে, উত্তর আসবে জল পড়ে। কি পড়ে, উত্তর আসবে জল পড়ে। তাহলে জল সেই হিসেবে কর্ম হওয়ার কথা, ওকে, হওয়ার কথা। এরপরে মোবাইল বন্ধ হয়ে গেল, আপনি আমাকে আবার প্রশ্ন করবেন কি বন্ধ হয়ে গেল, কে বন্ধ হইলো, এটা তো আপনি নিশ্চয়ই বলবেন না মোবাইল বন্ধ হলো, বা কে পরে জল পরে তো বলবেন না, বস্তুবাচক যেহেতু। কি বন্ধ হয়ে গেল, মোবাইল বন্ধ হয়ে গেল, হওয়ার কথা কর্ম। বাট কর্তৃকারকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাবো সেটা কর্তৃকারক যতটা না অ্যাপ্রোপ্রিয়েট, তার চেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কর্তৃকারকের ক্ষেত্রে। আপনারা মনে রাখবেন, ভার্বের কাজ যে করে সেই কর্তৃকারক, ভার্বের কাজ যে করে বা ক্রিয়ার কাজ যে করে সেই কর্তৃকারক, কাজ যে করে, যে করে সেই কর্তৃকারক। এইটা একদম ইম্পর্টেন্টলি বেশি ইম্পর্টেন্স দিয়ে মনে রাখবেন যে ভার্বের কাজ যে করে সেই কর্তৃকারক। হুএভার মানে হোয়াট এভার ইট ইজ, এটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, যাই হোক না কেন। এবার আমরা আবার উদাহরণে যাই। পাহাড়ের ঢল বেয়ে জল পড়ে। এখন ভাইয়া বলেন তো আপনি আমাকে, পাহাড়ের ঢল বেয়ে যে জল পড়ছে, জল কি কেউ উপর থেকে ফেলছে? ফেলছে না তো, তাই না? জল যে পড়ছে, জলকেই ওই জল নিজেই পড়ছে না, অন্য কেউ কি পড়ছে? জলটাই একদম উপর থেকে নিচের দিকে পড়ছে। তাহলে এই যে পড়ার কাজ, এই পড়ার কাজ কে করছে? জল নিজে করছে। আর যখন কোনো ভার্বের কাজ কোনো কিছু নিজেই করবে, সেটা হোক ব্যক্তি হোক বস্তু, অবশ্যই এবং অবশ্যই সেটা কর্তৃকারক। তার মানে পাহাড়ের ঢল বেয়ে জল পড়ছে, এখানে জল অবশ্যই এবং অবশ্যই কর্মকারক হবে না, হয়ে যাবে হচ্ছে কর্তৃকারক। কেন? কারণ পড়ার কাজ জল নিজেই করছে। এরপরে হচ্ছে মোবাইল বন্ধ হয়ে গেল। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কি বন্ধ হয়ে গেল? মোবাইল বন্ধ হয়ে গেল। কিন্তু আপনি চিন্তা করেন, আমি তো আপনাকে বলিনি যে রহিম মোবাইল বন্ধ করলো, তখন রহিম হতো কর্তা, কারণ রহিম মোবাইলটা চাপ ধরে রেখে বন্ধ করেছে। মোবাইল বন্ধ হয়ে গেল কথাটার অর্থ কি? হয়তোবা ফোনের চার্জ শেষ, অথবা ফোনটা নিজে নিজে ডিস্টার্ব হয়ে নিজে বন্ধ হয়ে গেল। তার মানে এই বন্ধ হয়ে যাওয়ার কাজ কে করছে? মোবাইল নিজে করছে না। বন্ধ হওয়ার কাজ এখানে তো আমি বন্ধ করিনি, আপনি বন্ধ করেন নাই, বন্ধ হওয়ার কাজ নিজে করছে। যেহেতু মোবাইল বন্ধ হওয়ার কাজ নিজে করছে, তার মানে মোবাইল তখন আর কর্মকারক হবে না, কর্তৃকারক হবে। এই জন্য কে বা কারা দিয়ে যেগুলা না মিলবে, মিলবে মিলবে না মিলবে নাই, বাট আমাদের দেখতে হবে ভার্বকে। আর ভার্বের কাজ যে করবে সেই হচ্ছে কর্তা। মনে থাকবে আজকের পর থেকে। তাহলে আপনারা যারা মানে এই পরের দুইটাকে কর্তৃ লিখেছেন, খুব অল্প সংখ্যক মানুষ, আলমগীর ভাই আর 2-1 জন লিখেছেন, বাকিরা অনেকেই এটাকে কর্ম লিখেছেন, কেউ অপাদান লিখেছেন, এটাকে অপাদান লিখেছেন মাইনের সম্পর্ক মনে করে। বাট এটা তো হচ্ছে আসলে পড়ার কাজ কে করছে সেটা দেখতে হবে। আলটিমেট কথা হচ্ছে যে আমাদের যেই জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে ভার্বের কাজ বা যেই বাক্যটা দেয়া আছে, এই ভার্বের কাজ যে করবে সেই হচ্ছে কর্তৃকারক। ক্লিয়ার কিনা বলেন? চিল্লায় বলেন ঠিক কিনা। এখন আমার মনে হয় আপনারা ক্লিয়ার। তো সেম এরকম ভাবে আমরা আরো 2-1টা এক্সাম্পল আমরা দেখতে পারি। যেমন হচ্ছে আমি আরেকটু এখানে যদি দেই আপনাদেরকে সুন্দর করে এক্সাম্পল, যে এটা কি আমি বললাম হচ্ছে সুন্দর সবাইকে আকর্ষণ করে। সুন্দর সবাইকে আকর্ষণ করে, সবাইকে, সুন্দর সবাইকে আকর্ষণ করে, সুন্দর সবাইকে আকর্ষণ করে। এটা দিয়ে আমি আপনাকে বললাম হচ্ছে এখানে সুন্দর কোন কারক।
এখন দেখেন এই যে আকর্ষণ করে হচ্ছে এখানে ভার্ব, তাই না? এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে আকর্ষণ করে। এখন আপনি চিন্তা করেন তো, কি সবাইকে আকর্ষণ করে? সুন্দর সবাইকে আকর্ষণ করে। কি দ্বারা মিলে যাচ্ছে? আমার মনে হতে পারে যে এটা কর্মকারক হওয়ার কথা, বাট কি আমি একটু আগে কি বললাম যে ভার্বের কাজটা যে করে সেই কর্তা। আকর্ষণ করার কাজ কি করে বলেন তো? এই আকর্ষণ করার কাজ সুন্দর নিজেই করছে না? সুন্দর জন্যই তো মানুষকে আকর্ষণ করছে, তাই না? তো সুন্দর আকর্ষণ করার কাজ যেহেতু সুন্দর নিজেই করছে, অবশ্যই এবং অবশ্যই সুন্দর হচ্ছে কর্তৃকারকের এক্সাম্পল। সেম ওয়েতে আপনি হচ্ছে প্রায় সময় একটা আমরা এক্সাম্পল দেখি না যে কোনটা জানি এক্সাম্পল দেখি, ও সকলকে মরতে হবে, সকলকে মরতে হবে, সকলকে মরতে হবে, মরতে হবে। ওকে, সকলকে মরতে হবে, এখানে সকলকে দিয়ে আমরা দেই হচ্ছে কোন কারকের এক্সাম্পল। তো আপনারা স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারেন কাকে মরতে হবে? সকলকে মরতে হবে, কর্মকারক। বাট দেখেন এই মরার কাজ কে করবে? এই মরা, এটা ভার্ব, এখানে কি মরতে হবে হচ্ছে ভার্ব। এই মরার কাজ কে করবে? সকলেই তো করবে, তাই না? মরার কাজটা যেহেতু সকলে করবে, অবশ্যই এবং অবশ্যই সকলে কর্তৃকারক। ওকে, এই হচ্ছে আমাদের কর্তৃকারক সম্পর্কিত কনফিউশন। এখন কর্তৃকারকের প্রকারভেদ আছে, কর্তার প্রকারভেদ আছে, যে মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা, সেগুলো নিয়ে আমরা পরবর্তী একটা ক্লাসে আলোচনা করব। প্রকারভেদ আপনারা পড়লেই পারবেন, বাট আমি আজকে মানে কারক সম্পর্কিত যে কনফিউশনগুলো আছে সেগুলো চলেন ক্লিয়ার করি। আচ্ছা, কর্তৃকারকের ব্যাপারটা আপনারা ক্লিয়ার কিনা বলেন তো এবার? ক্লিয়ার হলে আপনারা লিখবেন হচ্ছে কর্তৃকারক, তো কেসি লেখেন, কর্তৃ ক্লিয়ার, কেসি, কেসি, কর্তৃ ক্লিয়ার। বলেন কর্তৃকারকের ব্যাপারটা ক্লিয়ার কিনা? আমার 4টা হয়েছে। দীপি আপু, লিপি আপু, সরি, নীলান্তিকা লিপি আপু, থ্যাংক ইউ। বাদশা ভাই লিখেছেন চবির গর্ব। হ্যাঁ, আমি চিরাং ইউনিভার্সিটিতে ছিলাম। বাদশা ভাইকে আমি হয়তোবা এখন চিনতে পারতেছি না প্রোফাইল পিকচার দেখে, বাট সম্ভবত আমাকে চিনে। কেসি লেখেন সবাই যারা কর্তৃর ব্যাপারে ক্লিয়ার। আজকের পর থেকে আর ইনশাল্লাহ ভুল হবে না। বেশিরভাগ মানুষজনই কিন্তু ভুল করেছিলেন। এই যে সুমাই আপু একটা কেসি দিয়েছেন, নিশু আপুও লিখেছেন কেসি, ইমরান ভাই কর্তৃকারক, এক্স্যাক্টলি। এনামুল হক ভাই লিখেছেন কেসি। আমার হয়নি। শশী আপু, ইটস ওকে, আজকের পর থেকে হবে হোপফুলি। আব্দুল্লাহ ভাই লিখেছেন কেসি, কেসি, ওকে ওকে ফাইন। ক্লিয়ার হয়নি কেন? ভার্বের কাজ যে করবে সেই কর্তা, এটা আরেকবার আপনি দেখে নেবেন, ক্লাসটা শেষে রেকর্ড থেকে যাবে। এখন আমরা আসেন যেখানে যাব, সেটা হচ্ছে কর্ম ভার্সেস করণ সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। কর্ম ভার্সেস করণ। কর্ম এবং করণের মধ্যে মাঝে মাঝে খুব কনফ্লিক্ট হয়, যে কনফ্লিক্টগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করি শর্টকাটে, কারণ যেহেতু আমাদের এক ক্লাসেই এটা সম্পর্কে আলোচনা করতে হবে, আমার মনে হয় যে আপনাদের এতটুকু জায়গা একটু জেনে রাখা উচিত। কর্ম নাকি করণ? চলেন, আমরা সাধারণত জানি যে কর্ম ডিটেক্ট করার ক্ষেত্রে আমরা যেটা করি, কর্ম ডিটেক্ট করার ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, ভার্বকে, তাই না? আর করণ ডিটেক্ট করার ক্ষেত্রে যেটা আমরা করি, করণ ডিটেক্ট করার যেটা করি সেটা হচ্ছে কি দ্বারা বা কি উপায়ে, কি দ্বারা অথবা কি উপায়ে, কি উপায়ে। যখন আমাদের দুইটার মধ্যে কনফিউশন হবে তখন আমরা কি করব? যেমন আমি আপনাকে বললাম হচ্ছে ঘোড়াকে চাবুক মারো। আমি আপনাকে বললাম ঘোড়াকে চাবুক মারো, ঘোড়াকে চাবুক মারো, চাবুক মারো, ঘোড়াকে চাবুক মারো। এখন আমি আপনাকে এই চাবুকের নিচে দাগ দিয়ে বলছি চাবুক কোন কারকের এক্সাম্পল। এখন আপনি খুব সিম্পল ভাবে জিজ্ঞেস করেন তো যে ঘোড়াকে কি মারো? ঘোড়াকে চাবুক মারো। ঘোড়াকে কি দ্বারা মারো? ঘোড়াকে চাবুক দ্বারা মারো। দুইটাই তো মিলে যাচ্ছে। তাহলে দুইটাই যদি মিলে তাহলে এখানে কর্তৃ হবে বা কর্ম হবে নাকি করণ হবে? একটা কনফিউশন চলে আসে না? কনফিউশন যখনই আসবে কর্ম এবং করণের মধ্যে, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে কি দ্বারা বা কি উপায়ে, এইটাকে আমরা আগে প্রায়োরিটি দেব, এটা দিয়ে প্রশ্ন করব। যদি ফার্স্টেই মিলে যায় তাহলে সেটা হবে করণ কারক। কি দ্বারা বা কি উপায়ে দিয়ে যদি না মিলে তারপরে আমরা শুধু কি দিয়ে প্রশ্ন করব। এই কি দিয়ে যদি প্রশ্ন করে মিলে যায় তখন সেটা হবে কর্মকারক। অর্থাৎ কর্ম এবং করণের মধ্যে আমরা প্রায়োরিটি দেব করণকে, আগে কি দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করব, মিলে গেলেই করণ, না মিললে কর্ম। যেমন আমি আপনাকে বললাম যে ছেলেরা ফুটবল খেলে, আমি আপনাকে বললাম ছেলেরা ফুটবল খেলে, ফুটবল খেলে। আবার আমি আপনাকে বললাম ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা ক্রিকেট খেলে, ক্রিকেট
খেলে, ছেলেরা ক্রিকেট খেলে। ফুটবল এবং ক্রিকেটের নিচে দাগ দিয়ে বলছে কোনটা কোন কারক। এখন আপনি সিম্পল ভাবে দেখেন যে ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা কি খেলে? ফুটবল খেলে। কি দ্বারা খেলে? ফুটবল খেলে। দুইটাই মিলে, যেহেতু দুইটা মিলে তখন আমরা এটাকে প্রায়োরিটি দেবো। আগে আমরা জিজ্ঞেস করবো ছেলেরা কি দ্বারা খেলে? ফুটবল দ্বারা খেলে। যেহেতু মিলে গিয়েছে আমরা কি দ্বারা মিললেই প্রথমে এটাকে করণ দিয়ে দেবো, আর কোনো দিকে আমরা দেখবো না। আর এখন আমরা ছেলেরা ক্রিকেট খেলে, আপনারা কি দ্বারা আগে প্রশ্ন করেন, ছেলেরা কি দ্বারা খেলে? ক্রিকেট দ্বারা খেলে। এটা কোনো মিনিংফুল হয়? ক্রিকেট একটা খেলার নাম, এটা কোনো উপকরণ না। যদি বলতাম ব্যাট দ্বারা খেলে, স্টাম্প দ্বারা খেলে, ক্রিকেট বল দ্বারা খেলে, ইটস ওকে, তখন করণ কারক হতো। কিন্তু ক্রিকেট তো খেলার নাম, খেলার নাম যেগুলো আছে সেগুলা কি দ্বারা প্রশ্ন করে মিলছে না। তার মানে আমি তখন শুধু কি দিয়ে প্রশ্ন করলাম, ছেলেরা কি খেলে? ক্রিকেট খেলে। শুধু কি দিয়ে যেহেতু মিলে গেল, তার মানে এটা হচ্ছে কর্মকারক। ক্লিয়ার? এইখান থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারি যে যখন সিম্পল ভাবে করণ কারকের ক্ষেত্রে আমরা উপকরণই দেখি, তবে খেলার নামের ক্ষেত্রে স্পেসিফিক ভাবে একটা ডিসিশন আমরা এখান থেকে নিতে পারি যে যখন একটা খেলার নাম হিসাবে থাকবে ওই বাক্যের মধ্যে অবশ্যই একটা খেলার নাম যখন খেলার নাম হিসাবে থাকবে বাক্যের মধ্যে, তখন সেটা হবে হচ্ছে কর্মকারক। আর যদি খেলার উপকরণ হিসাবে থাকে তখন সেটার নাম হবে হচ্ছে করণ কারক। ক্লিয়ার? আমি দুইটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই ব্যাপারটা। যেমন আমি আপনাকে বললাম যে, আমি আপনাকে দুইটা এক্সাম্পল দিই। আমি বললাম যে ছেলেরা ফুটবল খেলে, প্রথমটা আমি বললাম ছেলেরা ফুটবল খেলে, এটা একটা এক্সাম্পল দিলাম। আরেকটা আমি বললাম যে আজ বিকেলে পূর্ব ও পশ্চিম পাড়ার ফুটবল ম্যাচ আছে, এটা আমি আরেকটা সেন্টেন্স দিলাম। দিয়ে এখানেও আমি ফুটবল জানতে চাইলাম কোন কারক। এখন খুব স্বাভাবিকভাবে আমি একটু আগেই আলোচনা করলাম যে যদি যেই জিনিসটা খেলার নাম দেয়া আছে, এই খেলার নাম যদি উপকরণ হিসেবেও কাজ করে তাহলে সেটা হবে করণ কারক। ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা কি দ্বারা খেলে? ফুটবল দ্বারা খেলে। এখানে একটা উপকরণ বোঝাচ্ছে, তার মানে এখানে অবশ্যই ফুটবল করণ কারক। কিন্তু আমি যখন বলবো যে আজ বিকেলে পূর্ব পাড়া এবং পশ্চিম পাড়ার ফুটবল ম্যাচ আছে, তখন এই ফুটবল এই বাক্যের মধ্যে কিন্তু ফুটবলটাকে কোনো উপকরণ বোঝায় নাই, বরং ফুটবল ম্যাচ আছে মানে ফুটবল একটা খেলার নাম, এই খেলার একটা ম্যাচ আছে আজকে। তার মানে এইটা কিন্তু বোঝাচ্ছে কি? অবশ্যই এবং অবশ্যই ম্যাচ হিসেবে বা খেলার নাম হিসেবে বোঝাচ্ছে, উপকরণ হিসেবে না। তখন এটা হয়ে যাবে হচ্ছে কর্মকারক। তার মানে একই জিনিস ফুটবলই কখনো হচ্ছে কর্ম, কখনো হচ্ছে করণ। তাহলে খেলার নামের ক্ষেত্রে আপনারা আজকের পর থেকে মনে রাখবেন যে যদি কোনো কারণে আপনারা দেখেন খেলার নামটা বাক্যের মধ্যে খেলার নাম হিসেবেই ব্যবহার হচ্ছে, তাহলে সেটা হবে কর্মকারক। যদি দেখেন যে খেলার নামটা উপকরণ হিসেবে ব্যবহার হচ্ছে, তাহলে সেটা হয়ে যাবে করণ কারক। বলেন ক্লিয়ার কিনা? আজকের পর থেকে আপনাদের এই জিনিসটা নিয়ে আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না হোপফুলি। আপনি জাস্ট দেখবেন, যেমন আমি বললাম হচ্ছে ছেলেরা লাঠি খেলে। এখন আপনি প্রশ্ন করতে পারেন স্বাভাবিকভাবে, ছেলেরা কি দ্বারা খেলে? লাঠি দ্বারা খেলে, করণ কারক হওয়ার কথা। কিন্তু দেখেন ছেলেরা লাঠি খেলে বলতে আসলে লাঠি দিয়ে যে কোনো খেলাকেই কিন্তু লাঠি খেলা বলে না। আপনি লাঠি দিয়ে একজন এরকম করে ব্রুম ব্রুম করে এরকম করে গাড়ি চালাচ্ছে, এটাকে আপনি লাঠি খেলা বলতে পারবেন? এটাকে বলা যাবে না। লাঠি খেলা মানে স্পেসিফিক ভাবে একটা খেলার নাম, যেটা এই যে এরকম করে নেচে নেচে তারপর হচ্ছে ইয়া করে করে খেলে। যেহেতু লাঠি খেলা একটা খেলার নাম বোঝায়, তার মানে এটা অবশ্যই তখন কর্মকারক হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে যেই বাক্যের মধ্যে খেলার নাম হিসেবেই থাকবে সেখানে কর্মকারক, যেই বাক্যের মধ্যে খেলার নাম উপকরণের সাথেও মিলে যাবে সেখানে আমরা করণ কারক বলবো। ওকে, আমার মনে হয় যে কর্মকারক এবং করণ কারকের জায়গাটা আমি ক্লিয়ার করাতে পেরেছি। এবার আসি আমরা সম্প্রদান কারক। চলেন কিসে আসবো আমরা? সম্প্রদান কারক। সম্প্রদান কারকের ব্যাপারটা কি? সম্প্রদান কারকের ব্যাপারটা আমরা টেকনিক 1 অলরেডি আমরা আলোচনা করেছি। টেকনিক 1 আমরা কি দেখেছিলাম? টেকনিক 1 আমরা দেখেছিলাম যে আমরা সাধারণত ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করব, এবং সেটা যদি নিঃস্বার্থ হয় তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে সম্প্রদান কারক। বাট ফ্যাক্ট হচ্ছে যদি কোনো কারণে এইটার বাইরেও অনেকগুলা জিনিস আছে যেখানে আমাদের সম্প্রদান কারক হয়। তো এটার বাইরে কি কি জিনিস আছে? সেটা হচ্ছে যে নামপদের দ্বারা যদি উদ্দেশ্য বোঝায়, ওকে, মানে নামপদটার দ্বারা, ক্রিয়াপদ তো আলাদা হিসাব, নামপদের দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে যে উদ্দেশ্যে যাওয়া হয় সেই উদ্দেশ্য হয় সম্প্রদান কারক, যে স্থানে যাওয়া হয় উদ্দেশ্যের জন্য তাকে বলা হয় অধিকরণ কারক। এটা আমি একটু এক্সাম্পল দেখলে আপনারা ক্লিয়ার হবেন। টেকনিক 2 দিয়ে আমরা লিখে রাখবো নামপদ উদ্দেশ্য বোঝালে আসলে নিমিত্তার্থ কারক হয়। নিমিত্তার্থ যদি অপশনে না থাকে সেই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে সম্প্রদান। নিমিত্তার্থ বা সম্প্রদান, নিমিত্তার্থ অথবা সম্প্রদান। আর উদ্দেশ্যের
স্থান অধিকরণ। আমি এক্সাম্পল দিলে হয়ে যাবেন, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। অধিকরণ। ওকে, আমি আপনাকে বললাম কোনো কারণে যে ভাই চলো নামাজে যাই, চলো নামাজে যাই, নামাজে যাই দিয়ে নামাজের নিচে দাগ দিয়ে আপনাকে বলেছি এটা কোন কারক। এখন খুব স্বাভাবিকভাবে আপনি চিন্তা করবেন যে চলো নামাজে যাই, চলো নামাজে যাই। আপনি চিন্তা করতে পারেন কোথায় যাই, নামাজে যাই, অধিকরণ কারক। কিন্তু দেখেন নামাজে যাই মানে কি, কোনো একটা উদ্দেশ্যে যাওয়া না। যখনই কোনো উদ্দেশ্য বোঝাবে সেটাকে নিমিত্তার্থ কারক বলবে। যদি নিমিত্তার্থ অপশনে না থাকে আমরা সেটাকে দেখাবো সম্প্রদান কারক। তার মানে চলো নামাজে যাই হচ্ছে অবশ্যই এবং অবশ্যই এটা হয়ে যাবে সম্প্রদান কারক। কিন্তু আমি যদি বলি যে চলো মসজিদে যাই, চলো নামাজের উদ্দেশ্যে লিখতেও পারেন, না লিখতে পারেন, চলো মসজিদে যাই, মসজিদে যাই, চলো মসজিদে যাই। তখন আপনি দেখেন যে মসজিদের নিচে যদি দাগ দিয়ে দেয় তাহলে আপনি কোন কারক দেখাবেন? নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছে। আর আমি বলেছি যে উদ্দেশ্যে কোনো স্থানে যদি যাওয়া হয় তাহলে সেটা হবে অধিকরণ কারক। তার মানে কোথায় যাচ্ছে? মসজিদে যাচ্ছে। মসজিদে হচ্ছে অধিকরণ কারক, অধিকরণ কারক। ক্লিয়ার? মসজিদে হচ্ছে অধিকরণ কারক। সেম ওয়েতে আমি যদি বলি যে চলো হজে যাই, তার মানে হজের উদ্দেশ্যে যাচ্ছে, হয়ে যাবে সম্প্রদান কারক। আমি যদি বলি চলো মক্কায় যাই বা মদিনায় যাই, তখন ওটা হয়ে যাবে হচ্ছে অধিকরণ কারক। মক্কা বা মদিনা হয়ে যাবে অধিকরণ কারক। ওকে, সেম ওয়েতে একটা এক্সাম্পল প্রায় সময় পরীক্ষার মধ্যে আসে, এই জন্যই আসলে এই জিনিসটা বলা যে সই বেলা যে পড়ে এলো, চল জলকে চল, চল জলকে যাই। বেলা যে পড়ে এলো, চলো জলকে যাই, চলো বা চল জলকে যাই, চলো জলকে যাই, জলকে যাই। এটা দিয়ে এই জলকে কোন কারক এটা হচ্ছে জানতে চেয়েছিল। হ্যাঁ, সই বেলা যে পড়ে এলো, চল জলকে যাই, বেলা যে পড়ে এলো জলকে যাই, বেলা যে পড়ে এলো জলকে যাই, চলো বাদ দেন, বেলা যে পড়ে এলো জলকে যাই, এটা হচ্ছে কোন কারক? ওকে, না রে মিমাপু, আমি গুরুদাসপুরের এ ক্লাস না, আমি আপনাদের দীপ্ত ভাইয়া। আমার পরিচয় হচ্ছে যে আমি আপনাদের দীপ্ত ভাইয়া। আমি হচ্ছে প্রাইমারিতে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে রয়েছি, পাশাপাশিভাবে 43-44 নন ক্যাডারে আসছে আমার, 45 ভাইভা দিয়েছি। অ্যান্ড অন্য পরিচয় যদি বলি তাহলে হচ্ছে জব সলিউশন, মানে বিসিএস এর এখন যে পপুলার জব সলিউশনটা প্রিসাইজ প্রিলি এমসিকিউ জব সলিউশন, এই প্রিসাইজ প্রিলি এমসিকিউ জব সলিউশনের অথর আমি আর কি, মানে আমার লেখা বই। ওকে ওকে, তাহলে বেলা যে পড়ে এলো জলকে চল। এখন আপনি জলকে কোন কারক? এখন জলকে চল মানে কি? বেলা যে পড়ে এলো জলকে চল, এই কথাটার অর্থ হচ্ছে সই বেলা যে পড়ে এলো চল জল আনতে যাই। জলকে চল মানে হচ্ছে ধরেন দুই বান্ধবী দেখা হয়েছে, অনেকক্ষণ ধরে গল্প গুজব করছে, এরকম সময় হুট করে দেখতেছে যে আল্লাহ সূর্য তো নেমেই গেল, মানে সূর্য পড়েই গেল, এখন তো বেলা পড়ে এলো, এখন আমাদের কোথায় যেতে হবে? জল আনতে যাওয়া লাগবে। তো সেই সময় বলতেছে সই বেলা যে পড়ে এলো চল জলকে চাই। জলকে চাই মানে হচ্ছে জল আনতে যাওয়া, মানে কোনো একটা কাজের উদ্দেশ্যে যাওয়া। যেহেতু কাজের উদ্দেশ্যে যাওয়া সেহেতু এটা নিমিত্তার্থ, বা নিমিত্তার্থ না থাকলে অবশ্যই এবং অবশ্যই সম্প্রদান কারক দাগাবো আমরা। ওকে, এবার আমরা আসি অপাদান ভার্সেস অধিকরণ। অপাদান অধিকরণের বেসিক জিনিসগুলো আপনারা সবাই জানেন, যেটা আমরা জানবো এখন অপাদান এবং অধিকরণ। অধিকরণ এখানে অনেক আরো আলোচনা রয়েছে, বাট যেগুলো আমরা একদম কমন ভুলগুলো করি সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করলাম। হোপফুলি আমাদের ব্যাচের মধ্যে এগুলো নিয়ে ডিটেল আলোচনা করব। ওকে, অপাদান অধিকরণ। সময় বা স্থানের সাথে কোনো কিছুর যদি মাইনাস সম্পর্ক হয় তাহলে সেটা অপাদান, যদি প্লাস সম্পর্ক হয় তাহলে অধিকরণ। কর্তা বা কর্মের সাথে সময় বা স্থানের প্লাস সম্পর্ক হলে অধিকরণ, মাইনাস সম্পর্ক হলে অপাদান। এখন এটার অনেকগুলো এক্সাম্পল আছে যেগুলো আমরা খুব কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে। চলেন আমরা দুই একটা হচ্ছে এক্সাম্পল দেখে আসি, যেগুলোর পরে আর আমাদের এখন থেকে আর ইনশাল্লাহ ভুল হবে না, হবে না, হবে না। আমি বললাম আপনাকে যে তিলে তৈল আছে, তিলে তৈল হয়, আমি আগে দেখলাম তৈল হয়। আবার আমি বললাম তিলে তৈল আছে, তিলে তৈল আছে। দুইটা বেসিক এক্সাম্পল সব সময় আমরা দেখি, একটা হচ্ছে তিলে তৈল হয় আর একটা হচ্ছে তিলে তৈল আছে। এখন প্রথমটাতে তিলে তৈল হয়। ওকে, হয় মানে কি? তিল থেকে তৈল হয়, তিল থেকে তৈল কি হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। তিল মানে একদম মারাই করে তারপর না সেখান থেকে তেল বের হয়, তার মানে তিল থেকে তেলটা কি হচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাস কোনো সম্পর্ক অবশ্যই এবং অবশ্যই কি? অপাদান কারক। তার মানে এখানে তিলে হচ্ছে অপাদান কারক। আর তিলে তৈল আছে, এবার তিলে তৈল আছে মানে কি? পুঞ্জীভূত আছে, তার মানে প্লাস সম্পর্ক। প্লাস সম্পর্ক কি হবে? অধিকরণ কারক হবে। ক্লিয়ার? তার মানে কোনো কিছু মাইনাস সম্পর্ককে আমরা বুঝাবো অপাদান কারক, প্লাস সম্পর্ককে আমরা বোঝাবো অধিকরণ কারক। সেম ওয়েতে আমি বললাম হচ্ছে আপনাকে যে মেঘ থেকে বৃষ্টি হয়, মেঘ থেকে
বৃষ্টি হয়, বৃষ্টি হয়। এবার আমি বললাম সব মেঘে বৃষ্টি হয় না, সব মেঘে বৃষ্টি হয় না। এটা খুব মনোযোগ দিবেন, হ্যাঁ, বৃষ্টি হয় না, সব মেঘে বৃষ্টি হয় না। এখন মেঘ থেকে বৃষ্টি হয়, আমি আপনাকে বললাম যে এটা কোন কারকের এক্সাম্পল। মেঘ থেকে বৃষ্টি হয় মানে কি, মেঘ থেকে বৃষ্টিটা মাইনাস হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়তেছে কি, মেঘের মধ্যে বৃষ্টি জমা ছিল ওখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে, আর মাইনাস কোনো সম্পর্কই হচ্ছে অপাদান, তার মানে এটা হচ্ছে অপাদান কারকের এক্সাম্পল। এটা কিসের উদাহরণ, অপাদানের এক্সাম্পল। কিন্তু আমি বললাম সব মেঘে বৃষ্টি হয় না। এখন আপনি এখানে চিন্তা করবেন যে সব মেঘে যেহেতু বৃষ্টি হয় না বলেছে, তার মানে মেঘের মধ্যে বৃষ্টিটা পুঞ্জীভূত হয়ে আছে, প্লাস অবস্থায় আছে, এটা হবে হচ্ছে অধিকরণ। এই তো, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে আসতে পারে। বাট একটা জিনিস আপনি মনে রাখবেন যে কারকে, কারকে না বোধকের কোনো স্থান নাই। কারকে যেখানেই দেখবেন আপনি না, সেটাকেই আপনি হ্যাঁ হিসাবে কাউন্ট করবেন, তারপর কারক ডিটেক্ট করবেন, তাহলে কখনো ভুল হবে না। কারকে না বোধক কখনো চিন্তাই করা যাবে না। তাহলে এখানে সব মেঘে বৃষ্টি হয় না মানে আপনি যদি না কাউন্ট করেন তাহলে সেই হিসাবে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে না, মেঘের মধ্যে পুঞ্জীভূত আছে, তার মানে কি হচ্ছে, এটা মানে প্লাস অবস্থায় আছে, অধিকরণ হওয়ার কথা। বাট আপনি এই নাটাকে কখনোই কল্পনা করবেন না কারকে, আপনি চিন্তা করবেন সব মেঘে বৃষ্টি হয়। বৃষ্টি হয় মানে কি, মাইনাস হয়ে যাচ্ছে, আর মাইনাস হয়ে যাওয়া মানেই হচ্ছে অপাদান কারক। ক্লিয়ার? সেম ওয়েতে আমরা যদি বলি যে হচ্ছে কি জানি বলে, ঝিনুক থেকে মুক্ত মেলে, অপাদান, মুক্তা মিলতেছে, মাইনাস হয়ে যাচ্ছে অপাদান। কিন্তু আপনি বললেন যে ঝিনুক, সব ঝিনুকে মুক্তা হয় না, ওকে, এটা আপনি আবার অধিকরণ ভাববেন না, কারণ হয় না যেহেতু বলছে পুঞ্জীভূত আছে, প্লাস আছে, এরকম ব্যাপারটা না। সব ঝিনুকে মুক্তা হয় না, না কাট, সব ঝিনুকে মুক্তা হয়, মুক্তা হচ্ছে মানে মাইনাস হয়ে যাচ্ছে, অপাদান কারক হবে। ক্লিয়ার? তার মানে অপাদান এবং অধিকরণের এই ছোট্ট কনফিউশনটা আমাদের মধ্যে হয় না বোধক দেখলে, আমরা না বোধকটাকে কখনো চিন্তা করব না। আরেকটা জিনিস আমরা আরেকটু গভীরভাবে দেখি যে প্লাস এবং মাইনাসের সম্পর্কটা। আমি বললাম যে ছেলেরা ছাদ থেকে ঘুড়ি ওড়ায়, ছেলেরা ছাদ থেকে ঘুড়ি ওড়ায়। আর আমি বললাম যে ছেলেরা ছাদ থেকে লাফ দেয়, ছেলেরা ছাদ থেকে লাফ দেয়। ওকে, এরপরে ছেলেরা বাসায় থেকে আজান শোনে, ছেলেরা বাসা থেকে আজান শোনে, বাসা থেকে আজান শুনতে পায়, আজান শুনতে পায়। ওকে, এই যে ছাদ থেকে বাসা থেকে, এগুলা কোন কারকের এক্সাম্পল, এটা নিয়ে আমরা কিছু কথা বলি চলেন। ছেলেরা ছাদ থেকে ঘুড়ি ওড়ায়, তার মানে এটা হচ্ছে একটা বিল্ডিং বাসা, সাপোজ আমি চিন্তা করলাম এটার এই যে ছাদের মধ্যে থেকে ছেলেরা কি করতেছে, ঘুড়ি উড়াচ্ছে, তাই না, ঘুড়ি উড়াচ্ছে। তো যেহেতু ছাদ থেকে ঘুরে উঠেছে, ছাদের সাথে কি অবস্থায় আছে, প্লাস অবস্থায় আছে না, প্লাস অবস্থায় আছে মানেই হচ্ছে অবশ্যই এবং অবশ্যই সেটা হয়ে যাবে অধিকরণ কারক, অধিকরণ। আবার আমি বললাম ছেলেরা ছাদ থেকে লাফ দেয়, লাফ দেয় মানে কি, নিচে সম্ভবত পুকুর আছে, ভাবলাম ছেলেরা লাফ দিচ্ছে মানে কি, ছেলেরা বিল্ডিংটা থেকে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস কোনো কিছু মানে অপাদান কারক, তার মানে এখানে ছাদ থেকে হচ্ছে অপাদান। আবার আমি বললাম যে ছেলেরা বাসা থেকে আজানের ধ্বনি শুনতে পায়। এখন আজানের ধ্বনি শোনার জন্য কি ছেলেদের বাসা থেকে মাইনাস হতে হয়েছে না, বরং ছেলেরা বাসায় থেকে, বাসার ভিতরে থেকেই আজানের ধ্বনি শুনছে, প্লাস অবস্থায় আছে, তার মানে অবশ্যই এবং অবশ্যই তখন এটা হয়ে যাবে অধিকরণ কারক। ক্লিয়ার? এই হচ্ছে অপাদান এবং অধিকরণের প্লাস মাইনাস সম্পর্কিত তথ্য। আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু বলেন তো যে পাতা থেকে পাতায় শিশির পড়ে, পাতা থেকে পাতায় শিশির পড়ে, পাতা থেকে পাতায় শিশির পড়ে। ওকে, এখানে এই প্রথম পাতা কোন কারক, দ্বিতীয় পাতাটা কোন কারক, এইটা একটু আমাকে বলেন লাস্টলি। পাতা থেকে পাতায় শিশির পড়ে, প্রথম পাতা কোন কারক, দ্বিতীয় পাতা কোন কারক, এটা একটু আমাকে বলেন। সবাই আমাকে গুরুদাসপুরের এ ক্লাস ভাবা মানুষজন। বলেন দেখি আমাকে যে পাতা থেকে পাতায় শিশির পড়ে, প্রথম পাতাটা কোন কারক, দ্বিতীয় পাতাটা কোন কারক। কথা বলেন। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है, हाय मैं मर ही जाऊं
जो तुझको ना पाऊं बातों में तेरी मैं रातें बिताऊं हो तो फिर लम्हा लम्हा है नाम तेरा है तुझको ही गाऊं मैं तुझको पुकारूं सैयारा तू तो बदला नहीं है मौसम जरा सा रूठा हुआ है सैयारा तू तो बदला नहीं है मौसम जरा सा रूठा हुआ है। সবাই অনেক অনেক কমেন্ট করেছেন, বাট ফ্যাক্ট হচ্ছে যে অনেকেই দুইটাই অধিকরণ বলেছেন, দুইটাই অপাদান বলেছেন, বাট বেশিরভাগ মানুষজনই রাইট অ্যান্সার করেছেন। দেখেন পাতা থেকে পাতায় শিশির পরিমাণ হচ্ছে এই যে শিশিরের ফোঁটা, এই যে শিশিরের ফোঁটা, এই যে শিশিরের ফোঁটা, এই যে শিশিরের ফোঁটা। দেখেন প্রথম পাতায় শিশির ছিল, এটা কি হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রথম পাতা থেকে শিশিরটা মাইনাস হয়ে যাচ্ছে। পরের পাতায় এসে শিশিরটা পড়তেছে মানে জমা হচ্ছে, তার মানে প্লাস হয়ে যাচ্ছে, তাই না? তার মানে প্রথম পাতা থেকে যেহেতু মাইনাস হচ্ছে, আর আমরা জানি যে কর্তা এবং কর্মের সাথে সময় বা স্থানের প্লাস সম্পর্ক মানে কি অধিকরণ, মাইনাস সম্পর্ক মানে অপাদান। তার মানে এই প্রথম পাতা থেকে যেহেতু মাইনাস হচ্ছে, প্রথম পাতায় হবে অপাদান, অপাদান, আর দ্বিতীয় পাতায় যেহেতু প্লাস হচ্ছে, দ্বিতীয় পাতায় হবে হচ্ছে অধিকরণ, অধিকরণ। ওকে, দ্যাটস অল ফর টুডে। আমার মনে হয় যে আমি একটু কনফিউজিং জিনিসগুলো আপনাদের ধরিয়ে দিতে পেরেছি। আর ডিটেল ক্লাস নিতে গেলে আসলে কারকের ক্ষেত্রে একটা ক্লাসে সম্পূর্ণ করা যায় না, তারপরে আমি যতটুকু বলার প্রয়োজন মনে হয়েছে ততটুকু বললাম। আমার মনে হয় আপনারা অনেকাংশেই ক্লিয়ার হয়ে গেছেন। এখন কেউ কিপটামি করবেন না, আমি ক্লাসে আপনাদেরকে কিচ্ছু বলি নাই। আপনারা ক্লাস শেষে কেউ কিপটামি না বলে জাস্ট আজকের এই আলোচনাটা আপনাদের কেমন লাগলো সবাই একটু মন খুলে আমাকে বলেন। সবাই 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 আমি এবার সবার নামগুলো পড়তে চাই, যেহেতু আমার ক্লাস শেষ, আমি জাস্ট এবার বসে বসে আপনাদের নামগুলো পড়বো। আমাকে একটু বলেন সবাই যে ক্লাসটা আজকের কেমন লাগলো, আপনাদের মোটামুটি বোঝাতে পেরেছি কিনা আমি, বা কনফিউজিং জিনিসগুলো আপনাদেরকে মানে ধরিয়ে দিতে পেরেছি কিনা বলেন। অন্তরা আপু লাস্ট কমেন্ট করেছিলেন ফার্স্ট অপাদান সেকেন্ড অধিকরণ, এক্স্যাক্টলি। ওকে, রবিউল ভাই লিখেছেন অপাদান অধিকরণ, এক্স্যাক্টলি। মনি আপু লিখেছেন অনেক ভালো। আচ্ছা, সাথী আপু লিখেছেন আলহামদুলিল্লাহ, ফাইন। মোহাম্মদ আবদুল্লাহ ভাই লিখেছেন অসাধারণ, সেই এক্লাসকে দেখার ইচ্ছে ছিল। আচ্ছা, না আমি এক্লাস না, দুঃখিত, আমি আপনাদেরকে আশাহত করার জন্য আমি দীপ্ত ভাই। সো কিছু করার নাই। লাকি আপু লিখেছেন হচ্ছে দারুণ, ওকে ফাইন। মৃধা ভাই লিখেছেন ভালো লেগেছে। সুমাইয়া আপু লিখেছেন অসাম। রবিউল ভাই লিখেছেন ভালো। কাউসার ভাই লিখেছেন ভালো। এরপরে রবিন ভাই লিখেছেন অসাধারণ লেগেছে। ইমরান ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো, থ্যাংক ইউ। পারভেজ ভাই লাভ দিয়েছেন, থ্যাংক ইউ পারভেজ ভাই। এরপরে হচ্ছে সাব্বির ভাই লাভ দিয়েছেন। কেটা সোহান, আচ্ছা সোহান ভাই সম্ভবত ভালো লেগেছে, যাক। কাউসার ভাইয়ের ভালো লেগেছে। ইমানুল ভাইয়ের আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ভাইয়া, থ্যাংক ইউ। নিশাত আপু আলহামদুলিল্লাহ লিখেছে। আফরোজা আরজু আপু লিখেছে অসাধারণ। লিপি আপু অনেক অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ। বেলাল হোসেন লিখেছে আলহামদুলিল্লাহ ভালো। হ্যামিলনের বাসিওয়ালা চরম চে গুয়ে ভরা, আচ্ছা আমার ক্যাপ দেখে সম্ভবত এই কমেন্ট করেছেন। ওকে, জান্নাতুল আপু লিখেছেন জাস্ট ওয়াও, আলহামদুলিল্লাহ দীপ্ত ভাইয়া। গাজী আলমগীর ভাই আমাকে সম্ভবত আগে থেকেই চিনেন। রনি ভাই অনেক সুন্দর হয়েছে। নাসির ভাই মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে, অনেক কনফিউশন ক্লিয়ার হলো। মালিহা আপু থ্যাংক ইউ। আরো বেশ কিছু কনফিউশনের জায়গা আছে, বাট এক ক্লাসে আলোচনা করা সম্ভব হলো না, বাট অনেকাংশেই আমি আলোচনা করার ট্রাই করেছি। অনেক ভালো লেগেছে, তবে কারোকে সম্পূর্ণ ক্লাস চাই। আচ্ছা দেখা যাক, 9:30 বেজে গেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এখন আমাদের আরেকটা ক্লাস শুরু হবে। ধ্বনি পরিবর্তন, ধ্বনি বিপর্যয়, ধ্বনি পরিবর্তন ক্লাস চাই। ওকে, ধ্বনি পরিবর্তনের ক্লাস করলে আপনারা আরো সহজভাবে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, দারুণ, মাশাআল্লাহ, ভালো লাগলো, অসাধারণ স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমি সুস্থ সবল থাকলে ইনশাআল্লাহ আবার আপনাদের ক্লাস নেব। নামটা মনে রাখবেন, আমার নাম দীপ্ত ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।